আমার নাম ইউজিন নকরাক, আমি সভাপতি জয়েন্টশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ। 1962 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং অদ্যাবধি আমাদের আদিবাসীদের এইখানে ভূমি অধিকার সহ অন্যান্য অধিকার, মানবাধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। যে আমরা যেগুলো করে থাকি মূলত মানবাধিকার কাজগুলো করে থাকি, এর সাথে আমরা বিরোধ মীমাংসার একটা বিষয় থাকে। তারপরে সরকারের সাথে যে উন্নয়নমূলক যে কাজের যে সহভাগিতা বা সংযোগ, এটা আমরা করে থাকি। মধুপুরের আদিবাসীদের, আমরা মধুপুরে আসলে দুইটা আদিবাসী বাস করি, গারো এবং কোচ। গারোরা হলো সংখ্যাগরিষ্ঠ, এখানে আমরা প্রায় 18,000 এবং কোচ প্রায় 4,000-এর মতো বাস করে। তো মূলত গারোরা এখানে বহু আগে থেকে এখানে বসবাস করে আসছে। শুরুর দিকে গারোরা এখানে ঝুম চাষ করতো। এই যে এখন যে পার্বত্য চট্টগ্রামে যে ঝুম চাষটা হয়, এখানে আমরা মধুপুরেও গারো আদিবাসীরা এই ঝুম চাষটা করতো। এখন আর ঝুম চাষ হয় না। আপনার এই যে 50 দশকে 1950 সনে যে বঙ্গীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন হয়তো জমিদারি প্রথা যখন উচ্ছেদ হয়ে গেল, তখন আর এই ঝুম চাষ করার জন্য সুযোগ দেওয়া হয়নি। তো এখন আমরা আসলে এই যে বৃহত্তর জনগোষ্ঠীর যে কৃষি চাষ, আপনার সমতল ভূমিতে যে আপনার যে আমন ধান বলেন বা আউশ ধান, আগে তো আউশ ধানও চাষ করা হতো, এখন আর এই আউশ ধান বেশি নাই। তবে ইরি ধান চাষ করে নিচু জমিতে। আবার আপনার যে বাগান, এখন আগে তো পাট বা অন্যান্য ফসল আদি চাষ করতে হয়, কিন্তু এখন এগুলো নাই। এখন আপনার কলা, আনারস, তারপরে আপনার লেবু, ড্রাগন, পেয়ারা, এই ধরনের নানান ফসল এখন এসে গেছে মানে ইয়েতে। তারপরে হলুদ, এই হলুদ অবশ্য আগেও চাষ হইতো, আদাও চাষ হইতো এখনও চাষ করতেছে। এখন হলো যে আমাদের অনেকেই শিক্ষা দীক্ষা, বিশেষ করে 60 দশকের পর থেকে আমাদের ছেলেমেয়েরা অনেকেই শিক্ষার আলো পেয়েছে। শিক্ষা গ্রহণ করার কারণে অনেকেই শহরমুখী হয়েছে। আমাদের সন্তানাদি ছেলেমেয়েরা অনেকেই শহরে বসবাস করে, শহরে নানান ছোটোখাটো চাকরি করে। বিশেষ করে আপনার ওই যে ব্যবসা প্রতিষ্ঠানে অথবা কোনো হোটেল রেস্টুরেন্টে অথবা ড্রাইভিং অথবা দারোয়ানি অথবা ধরেন নার্সিং, এই ধরনের অনেক নানান পেশার সাথে আমাদের ছেলেমেয়েরা যুক্ত। কারণ শিক্ষা থাকার কারণে অনেক জায়গায়, বিশেষ করে আমাদের মেয়েরা যারা ড্রপ আউট হয়েছে, তারা অনেকেই বাংলাদেশের এমন কোনো শহর নাই, বিশেষ করে জেলা শহরে, ওখানে গিয়ে দেখবেন যে পার্লারগুলোতে আমাদের মেয়েরা অনেকেই কাজ করে। আবার ঢাকা শহরে দেখবেন যে ঢাকা বা চিটাগাং বড় বড় শহরে অনেকেই ছোটোখাটো চাকরি করে। এই শিক্ষা গ্রহণের কারণে এটা একটা সুযোগ পেয়েছে যে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে তার একটা মিলে কাজ করার, মানে একত্রে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তো এটা একটা একদিকে ভালো দিক। আবার একদিকে খারাপ যে এখানে আসলে এলাকাতে খুব কম সংখ্যায় লোক থাকে। হ্যাঁ, অবশ্যই বন ধ্বংসের সাথে আমাদের অনেক জীবন জীবিকার পরিবর্তন হয়েছে। আসলে আমরা যেটা বন নির্ভর ছিল, যে প্রাকৃতিক বন যেখানে ছিল সেখান থেকে আমরা সবজি আহরণ করতাম বা পশুপালন করতাম সেখানে, বা লাকড়ি সংগ্রহ করতাম। এই ধরনের অনেক কিছু থেকেই বন ধ্বংস হওয়ার সাথে সাথে অনেকেই এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, অথবা আমাদের আধ্যাত্মিক যে বিষয়গুলো ছিল সেগুলোও অনেকটা। আবার চিকিৎসা ক্ষেত্রেও আমাদের যে ঔষধি যে আমরা বন থেকে সংগ্রহ করতাম, এটা আর পাওয়া যাচ্ছে না। কারণ দিন দিন এই যে আপনার যে সামাজিক বনায়ন, কৃত্রিম যে বনায়নটা হচ্ছে, এখানে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আপনার এই এক ধরনের গাছ, শুধু একাশিয়া গাছ অথবা এই ধরনের গাছ, ওখানে কিন্তু কোনো কিছু নাই। এই যে আপনার যে জীববৈচিত্র্য বলে কথা, এই জীববৈচিত্র্যটা আর থাকছে না। তো এটা যেমন প্রকৃতির জন্যও যেমন খারাপ, আপনার এই যে বন্য পশু পাখির জন্যও যেমন খারাপ। আমাদের আদিবাসী, আমরা যারা, শুধু আদিবাসী না, বৃহত্তর জনগোষ্ঠী যারা আমরা পাশাপাশি বাস করি, তাদের জন্যও খারাপ। ওখানে বন্য প্রাণী তো এখন নাই বললেই চলে। শুধু দেখা যায় কিছু বানর আছে, কিছু বন্য মোরগ আছে, আবার শিয়াল আছে হয়তো, বা কিছু গুই সাপ দেখা যায় বনে। আর অন্যান্য বন্যপ্রাণী খুব নাই বললেই চলে। হয়তো কিছু বন নাই, প্রাকৃতিক বন নাই। যেমন এখন তো বন্যপ্রাণী, যেমন বানর আপনি রাস্তায় পাবেন, বনে আর পাবেন না, কারণ বনে খাবার নাই। ওই যে আপনার যে বড় বড় বট গাছ ছিল অথবা অন্যান্য যে ফলজ গাছ, বন্য ফলজ গাছ ছিল, এগুলো আর নাই এখন। আবার এই যে সামাজিক বনায়ন বললাম, তো সামাজিক বনায়নে আসলে একই ধরনের গাছ, যার কারণে ওখানে যে পশু পাখি বা যে অন্যান্য যে জীবজন্তুর যে খাবার দাবার, এগুলো
থাকছে না। এখন দেখা যায় যে অনেক পশু পাখি, বিশেষ করে হনুমান, বানর, এগুলো কিন্তু লোকালয়ে চলে আসছে, এই মানুষের কলা বাগানে, আনারস বাগানে এগুলো আক্রমণ করছে, বা ধান খেতে আক্রমণ করছে, এখন আর বনে থাকছে না। এটা একটা বড় একটা সমস্যা আমাদের জন্য, আমাদের লোকালয়ে। মেয়েরা তো ইচ্ছা আছে তাদের, মানে স্বাদ আছে, সাধ্য নাই। আসলে সংস্কৃতি বলেন, ইয়ে বলেন, এখন যেহেতু কম্পিটিশনের যুগ, আসলে কিছু পৃষ্ঠপোষকতার দরকার। সরকার কোনো জায়গায় হয়তো কিছু পৃষ্ঠপোষকতা করে, কিন্তু খুব বেশি না। এইরকম একটা একাডেমি যদি থাকতো, এখানে যদি কালচারাল ট্রেনিং সেন্টার থাকতো, তাহলে দেখা যেত যে ওখানে তারা একটা চর্চা করার সুযোগ পায়। সরকারের একটা পৃষ্ঠপোষকতা যদি থাকতো, মানে এটাকে বলে কন্টিনিউয়াসলি যদি এরকম থাকতো, তাহলে দেখা যেত যে আমাদের ছেলেমেয়েরা হয়তো আরও আগ্রহ হতো। সুসংবাদ আছে আমাদের, যেমন আমাদের মিশনারিরা নানান প্রোগ্রাম করে, তাদের ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এই সাংস্কৃতিক চর্চার একটা সুযোগ করে দেয়। না হলে দেখা যেতে যে অবশিষ্ট যা ছিল সেটাও থাকতো না। আমাদের মধুপুরে কিছুটা হলেও আমাদের গারো সংস্কৃতি চর্চা আছে, কারণ বনের সাথে এটার একটা সম্পর্ক যুক্ত। হ্যাঁ, না, সংরক্ষণের তো ব্যবস্থা নাই, তবে চেষ্টা করছে। অবশিষ্ট যেটা আছে ওই নানান অনুষ্ঠান আদির, এই যে নাচ গান করে এটা, কিন্তু আসলে সেটাকে অফিসিয়ালি বলেন বা ধারাবাহিক বলে বা সিস্টেমেটিক্যালি যেটা সংরক্ষণ করা, এটা কোনো কিছুই নাই। না কোনো মিশনারি, না বলেন সরকারি, কারণ এটার কোনো নাই। একাডেমি থাকলে বা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান থাকলে সেখানে হয়তো, বা মিউজিয়াম টাইপের যদি কিছু থাকতো, তাহলে দেখা যেত এটা একটা সংরক্ষণের একটা থাকতো। কিন্তু এখন তো কিছুই না, বিচ্ছিন্নভাবে যে যার মতো পাচ্ছে সেরকম করছে আর কি। এখন এই বনটাকে বাঁচাতে বা আপনাদের এই জীবনযাপনকে বাঁচাতে সরকারের কাছে কি ধরনের কি প্রত্যাশা? আমরা তো সবসময় দাবি করে আসছি যে আমাদের আসলে প্রাকৃতিক বনটা একটা সংরক্ষণ করার দরকার অবশ্যই, এবং আসলে বিশেষ ব্যবস্থায় আমাদের এই যে সাংস্কৃতিক চর্চার জন্য একটা একাডেমি বা করা, একটা পৃষ্ঠপোষকতার দরকার, একটা বাজেট থাকা দরকার। বিশেষ বাজেট থাকলে হয়তো সেখানে, বা কর্মকর্তা একটা দরকার, যেখানে তারা আদিবাসী কর্মকর্তা থাকলে তারা এটাকে, বা গবেষণার একটা বিষয় আছে যে গবেষণা করলে সেটাকে আরেকটু মান উন্নয়ন করতে পারে।